গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। বাজে এখন ঘড়িতে 5:30 মতন, আর এখন থেকেই ভিডিওটা আমি শুরু করলাম। দেখতে দেখতে কিভাবে যে 16খানা দিন পার করে ফেললাম বুঝতেই পারলাম না। চোখের নিমেষে এই ছুটির দিনগুলো কেটে গেল। এবার পালা বাড়ি ফেরার, ছুটি কাটানো শেষ আমাদের। তাই বিকেলবেলায় ব্যাগটা গোছাতে বসে পড়েছি। যদিও আমার ব্যাগে জামা কাপড় সবটাই গতকালকেই গুছিয়ে রেখেছিলাম, তবুও যে কটা জামা কাপড় নিচে ছিল, মানে ধোয়া হয়েছিল আজকে, সেগুলো আর ট্রলিতে ঢোকানো হয়নি। সেগুলোই গুছিয়ে রেখে দিয়েছিলাম এক সাইড করে, আর এখন দেখো ট্রলিতে সেগুলো ঢুকিয়ে নিলাম। আর বাকি আছে শুধুমাত্র বিছানার চাদর আর বালিশের কভারটা ঢোকানোর, কারণ বিছানার চাদরগুলো যেগুলো আমরা ব্যবহার করছি অনেক দিন হয়ে গেছে, আর দূর একটা চাদর ফেসেও গেছে। তো সেই কারণের জন্য ভাবলাম বাড়িতে যখন এসছি আর চাদর যখন আছে একটা নিয়েই যাই। তো সেই কারণের জন্য নিয়ে নিলাম। আর আমার এখানে ট্রলি গোছানো কিন্তু পুরোপুরি কমপ্লিট। পাশে কিন্তু গুলুও বসে আছে, ওর পেছনে একটু মজা করে নিলাম। আর এখানে দেখো মিস্টার চক্রবর্তী বাবাকে দেখিয়ে দিল কুলারের নিচ থেকে কিভাবে জলটা বের করতে হয়। তারপর নিজেই কিন্তু কুলারে 70 লিটার জল এখনই ভরে ফেলেছে। দিয়ে দিয়েছে কিছুটা বরফ, কারণ সন্ধেবেলা আমার বাবা মা দিদি সবাই আসছে, একটু ঘরে লোকজন আসবে, যাতে সবার গরম না লাগে। তো সেই কারণের জন্য কুলারে কিন্তু ও জল ঠল ভরে একদম সেট করে রেখেছে, যে সবাই আসলে কুলারটা চালিয়ে দেবে। আর কুলার কিনবার পর বাবা মা দিদি ওরা কিন্তু সবাই এই প্রথম আমাদের বাড়িতে আসছে। সবাই জানে আমরা কুলার কিনেছি, আর আসার পর একটু কুলারটা না চালালে কি হয়। আর এখানে দেখো সবাই ঘরে ঢুকতে না ঢুকতেই মিস্টার চক্রবর্তী কিন্তু এখানে কুলারটা চালিয়ে দিয়েছে। তবে দিদি রাজাদা এখনও আসেনি, প্যাম্পু বাবা মায়ের সাথেই চলে এসেছে। দিদি আমার জন্য কিছু টুকটাক খাওয়ার জিনিস কিনছে। আমি ওকে অনেকবার বারণ করলাম যে তুই এসব নিস না, তবুও দিদি নেবেই, কিছু করার নেই। আর ওদিকে বাবা মাকে বসিয়ে দিয়ে বললাম তোমরা এখানে একটু বসে গল্প করো, কারণ ঝর্দি বর্দি ওরাও বিকেলবেলা কিন্তু চলে এসেছে। আমি ততক্ষণে সন্ধ্যাটা দিয়ে আসি, কারণ আজকে সন্ধ্যাটা আমি দেবো বললাম, কারণ কি গোপালের জামা কাপড়গুলো আমাকে গোছাতে হবে বুঝে বুঝে, কারণ এখানে কিছু জামা কাপড় আছে, আবার নতুন কিছু কেনা হয়েছে, আবার চেন্নাইতেও জামা কাপড় রয়েছে। তো সব জামা কাপড় একবারে নিয়ে গেলে না হবে না, এখানে পরানোর মতন কয়েকটা জামা কাপড় আমি রেখে দিই। চেন্নাই থেকে এনেছিলাম কয়েকটা ভালো জামা কাপড়, আর এত যা গরম পড়েছে মোটা মোটা জামা কাপড়গুলো পরাতে পারবো না, তাই কারণের জন্য এখান থেকে সুতির কয়েকটা জামা কিনে নিয়েছি। তবে এখন আর তোমাদেরকে দেখালাম না, একেবারে চেন্নাইতে গিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করব যে জামাই ষষ্ঠীতে বাবা মা কী দিয়েছে আর গোপালের জন্য আমরা কি কি কিনেছি। তো যাই হোক, এখানে আমার সন্ধ্যা ঠন্ধ্যা দেওয়া হয়ে গেছে কমপ্লিট। আর মা যে মিষ্টির প্যাকেট এনেছিল সেই মিষ্টির প্যাকেট থেকেই আজকে ঠাকুরকে মিষ্টি দিলাম। চলে যাচ্ছি, সবাইকে একটু ভালো মন্দ খাইয়ে দিয়ে তারপর কিন্তু মিষ্টির প্যাকেটটা দেখো এখন ফ্রিজে রেখে দিতে এসেছিলাম। তো মা বললো ফ্রিজে ঢোকাস না, সবাইকে এখন দেব। আর এর মধ্যেই মিস্টার চক্রবর্তী নিয়ে এসছে সবার জন্য ঠান্ডা। আর এখানে ঝর্দি দেখো গ্লাসে কিন্তু সবার জন্য কোল্ড ড্রিঙ্কসটা ঢেলে দিচ্ছে। আর আজকে আরেক কাণ্ড হয়েছে, আজকে সবাইকে খাওয়াবো বলে নিজের হাতে ফ্রাইড রাইস আর চিলি চিকেন আলুর দম আমি বাড়িতে বানিয়েছিলাম। আর এদিকে বড়দিও ঠিক করে রেখেছিল আমরা চলে যাব বলে বিকেলবেলা চিলি চিকেন বানাবে, যাতে আমরা রাত্রেবেলা খাওয়ার হিসেবে নিয়ে যেতে পারি। বড়দি তো এসে শুনে অবাক যে আমাদের ঘরেও চিলি চিকেন হয়েছে। তবে মাংস যে কেনা হয়ে গেছে প্রায় 2 কেজি মতন, আর চিলি চিকেনের টুকরো করেই দোকান থেকে কিনে নিয়ে এসেছে। তো তাও সবাই বলল যে তাহলে তুমি যখন এনেইছো তো তুমি করেই ফেলো। আমি বললাম যে ঠিক আছে চলো, আমার চিলি চিকেনটা তো দুপুরবেলায় আমরা খেয়েছি, তোমরা বানাও, রাত্রেবেলা ওইটাই না হয় নিয়ে যাব। তো যাই হোক, বড়দি আর ছোটদি মিলে কিন্তু বিকেলবেলা সেই চিলি চিকেনটা আবার বানিয়েছে। তখন আমি ব্যাগটা গোছাচ্ছিলাম, ঘরের টুকিটাকি কাজ করছিলাম, সেজন্য আর দেখাতে পারিনি। আর এইখানে দেখো 3 জন মিলে বসে পড়েছে আমার সবজির ট্রলিটা গোছানোর জন্য। ওই নীল ট্রলিতে নিয়েছি সমস্ত জামা কাপড়। আর আগেই তো তোমাদের চেন্নাই থেকে আসার সময় বলেছিলাম যে এই ট্রলিটা খালি আনবো, কারণ আমি জানি আসার সময় অনেক সবজিপাতি, তারপর চানাচুর, আরও টুকিটাকি অনেক জিনিস আমি সঙ্গে করে নিয়ে যাব, যেগুলো চেন্নাইতে আমি পাই না। তার মধ্যে যেমন দেখো গন্ধরাজ লেবু 1000 জায়গায় খুঁজেও আমি কিন্তু চেন্নাইতে পাইনি। তো সেই কারণের জন্য এবার অনেকটা কিন্তু তোমার গন্ধরাজ লেবু নিয়ে যাচ্ছি।
আর এদিকে বললামই যে দিদিও আমার জন্য টুকিটাকি খাবার নিয়ে এসেছে, তো সেই খাবারগুলো ও প্যাকেট থেকে বের করে দিচ্ছে। আর এখানে বাবা আমও নিয়ে এসেছে, আর আমি তো বাবাকে তাই বলছিলাম যে ট্রেনে করে নিয়ে যাব, তুমি গাছ পাকা আম এনেছো, যদি নষ্ট হয়ে যায়। তো যাই হোক, চেষ্টা করব এই জিনিসপত্রগুলো যেগুলো নিয়ে যাচ্ছি যাওয়ার সাথে সাথে কয়েকদিনের মধ্যেই কিন্তু এগুলো খেয়ে শেষ করে ফেলতে হবে। আর এদিকে আমার শাশুড়িমা নিয়ে এসছে মুড়ি। আমরা ওখানে মুড়ি পাই, তবে একটু দাম দিয়ে কিনতে হয় বলে মাও কিন্তু এখানে মুড়ির 2 প্যাকেট এনে দিয়েছে। ঝাল চানাচুর আছে, তারপর ঝাল চানাচুর আমার দিদিও আবার নিয়ে এসেছে, তো এবারে অনেক চানাচুর হয়ে গেছে। তো যাই হোক, বরাবরের মতন ছোট দিয়ে খাবারের ব্যাগ ঠ্যাগ গুছিয়ে দেয়, আজকেও তাই গুছিয়ে দিল। আর ওদিকে কিন্তু বড়দিও মায়ের হাতে হাতে আমাদের রাত্রের রান্নাবান্নাগুলো কিন্তু সেরে ফেলছে। আর তোমাদের তো বলাই হয়নি, বাবা যেরকম অটো চালাচ্ছে তার পাশাপাশি ছোটোখাটোর মধ্যে একটা ব্যাগের বিজনেসও কিন্তু করছে। তো আসার পর থেকে বাবা অনেকবার বলেছে যে তোর একটু সময় হলে বলবি, আমি এখানে তোকে ব্যাগ দেবো, কোন ব্যাগগুলো পছন্দ সেটা তুই নিয়ে যাস, দিদিদেরকেও দিয়েছি, তুইও যাওয়ার সময় নিয়ে যাস। তো এই কদিনের মধ্যে আর সময় হয়নি, কারণ আমি যে বলছিলাম যে ওই বাড়িতে ছিলাম আমি, তো সেই কারণের জন্য হয়নি। তো আজকে যাওয়ার সময় বাবা নিজে ডেকে আমাকে বললো, দেখ তোর কোন ব্যাগটা পছন্দ, যেই ব্যাগটা পছন্দ তুই সেই ব্যাগটাই নিয়ে যা। তো এখানে বাবা একটা একটা করে ব্যাগ বের করে দেখাচ্ছে। তো এই দুটো ব্যাগ আমার পছন্দ হয়েছে, পরে আমি আরেকটা ব্যাগ চেঞ্জ করে নিয়েছিলাম, আর এখানে আমি ভীষণ খুশি। আমাকে কি বলতো, কেউ যদি ভালোবেসে কোনো জিনিস দেয় না, সেটা ছোট হোক বা বড় হোক, আমার ভীষণ আনন্দ হয় যে কেউ আমার জন্য এনেছে, এটাই আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ওদিকে ব্যাগ নিয়ে আমি ঘরে চলে গেছি, কারণ এখনও আমার নিজের রেডি হওয়া বাকি। আমাদের ট্রেন হচ্ছে রাত্রে 11:55, তবে আমরা ঘর থেকে বেরাবো 8টা সাড়ে 8টায়, কারণ হাওড়া যেতে তো সময় বেশি না লাগলেও রাস্তায় যদি জ্যামে পড়ি। তো এদিকে দেখো, আমি বললামই তোমাদেরকে যে দুপুরবেলা বানিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন, সেটাই বড়দি সবার জন্য দেখো বেড়ে ফেলেছে। দুপুরবেলা মনাগুলো এসে একটু একটু করে খেয়েছে, আর এখন যেটা বেড়েছে সেটা হচ্ছে আমার বাবা, মা, দিদি, রাজাদার জন্য। আর এখানে দেখো, সবজির ব্যাগ গুছিয়ে এসে ছর্দি কিন্তু এখানে বসে পড়েছে আমাদের রাত্রের খাবার দাবার গোছানোর জন্য। আটাটা আমি বিকেলবেলায় মেখে রেখে দিয়েছিলাম, আর এখন দেখো রুটি করার জন্য বেলে দিচ্ছে, আর মা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটিগুলো ভেজে নিচ্ছে, আর বড়দি এখানে সবার জন্য খাবারটা বেড়ে নিচ্ছে। সত্যি কথা বলতে কি, এখনও দিদিদের মতন অতটা গুছিয়ে কিন্তু আমি কাজটা করতে পারি না, কারণ ছোটবেলা থেকে বাবা মায়ের সেরকম একটা কোনো প্রেশার ছিল না। তবে শিখে নেব, একটু তো সময় আমারও লাগবে। আর এখানে দেখো গুলুমনের অবস্থা, দুজনের মধ্যে এই মিলমিশ, এই আবার মারপিট। তো যাই হোক, এখানে দেখো বাবা মাকে তো খেতে দেওয়া হয়েছে, মা তো কিছুতেই খাবে না, সেই জোর জবস্তি করে মাকে দিলাম খেতে। তো মা বললো একদম অল্প একটু দিয়ে, আমার মন মেজাজ একদমই ভালো নেই, বুঝতে পারি সবারই খারাপ লাগছে, তবু কিছু করার নেই, যেতে তো আমাকে হবেই। আর এখানে দেখো বড়দি আমাদের রাত্রের খাবারের জন্য রুটি, আজকে রাত কালকে সকালের জন্য রুটি প্যাকিং করে দিয়েছে। আর এখানে আমরাও খেতে বসে পড়লাম, কারণ দেখতে দেখতে কিন্তু 8:10-15 প্রায় বেজে গেছে। তো মিস্টার চক্রবর্তী বললে এবার আমরা খেয়ে নিই, কারণ আমাদের রেডি হতেও সময় লাগবে। ঘরটায় এত গরম না, একভাবে রেডি হওয়া যায় না, একটু জামা কাপড় পরে বেরিয়ে আসতে হবে, আবার একটুখানি গিয়ে চুল আঁচড়াতে হবে, এই করেই সময় লেগে যাবে। তো তুমি দেরি করো না, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে গা হাত পা ধুয়ে তুমি রেডি হতে শুরু করে দাও। আমি ওদিকে খেয়ে দিয়ে নিলাম, খেয়ে দিয়ে একটুখানি গাটা ধুয়ে চলে এসেছি এখন রেডি হতে। আর এই দেখো, এই যে টপটা পরেছি, এই টপটা শাশুড়ি মা আমাকে জামাই ষষ্ঠীতে দিয়েছে। আর এদিকে আমার অবস্থা দেখো, কুলারটা চালিয়ে নিয়েছি, একটুখানি হাওয়া খেয়ে নিলাম, কারণ এইটুকুনি করতে করতেই পুরো ঘেমে স্নান করে গেছি, আর আমার মাথার চুল ভিজে গেলে না আমার ভীষণ অস্বস্তি হয়। আর আমার এখানে রেডি হতে হতে কিন্তু প্রায় 9:45 মতন বেজে গেছিলো। আর দিদিও বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, কারণ ওর কয়েকটা কাজ আছে, তাই যাওয়ার আগে একবার দেখা করে নিল। বলল, বোন আমি যাই, আমার তো অনেক কাজ আছে, তুই হাওড়া স্টেশন পৌঁছে আমাকে অবশ্যই একটা ফোন করে জানিয়ে দিস। আর এখানে প্যাম্পুর মুখটা যদি তোমরা সামনাসামনি দেখতে, কি বলবো, এতটুকুনি বাচ্চার মধ্যে যে এতটা কন্ট্রোল করার ক্ষমতা আমি এর আগে কখনো দেখিনি। মুখ শুকিয়ে পুরো কালো হয়ে গেছে, তবুও এক ফোঁটা কিন্তু কাঁদেনি, একদম কথা বলা বন্ধ ওর। অন্যান্য সময় কি আমি ওকে কথা বললেও আমার সাথেও কথা বলে, কিন্তু এখানে দেখলে তোমরা বুঝতে পারবে ও এক ফোঁটাও আমার সাথে কথা বলেনি, পুরো মুখটা চুপ করে গেছে। শুধু যাওয়ার আগে একটাই কথা বলেছিল, মিমি তুমি সাবধানে চেন্নাইতে যেও, আবার আমাকে ভিডিও কল করো। কথাটা শুনে এতটা কষ্ট লেগেছিল না, কি বলবো। আসলে সত্যি কথা বলতে ওকে আমি নিজের থেকেও অনেক অনেক বেশি ভালোবাসি, আর এতটুকুনি বাচ্চা ভালো না বেসে কোথায় আর যাব। তো দেখতে দেখতে ওদের যাওয়ার সময় হয়ে গেছে, আর আমি আটকালাম না, তাই ওরা এখন বেরিয়ে যাচ্ছে। আর ঘরের ভেতরে এতটাই গরম, আর বাইরে হচ্ছে ঠিক তার উল্টো।
তো মিস্টার চক্রবর্তী এখনও রেডি হয়নি। ও গা ধুয়ে এসে আমার বাবার সাথে বাইরে দাঁড়িয়ে একটু কথা বলছিল, বলছে গাটা আগে ঠান্ডা হোক তারপরে রেডি হব। তো দিদি ওরা ওদিকে চলে গেল আর আমিও চলে আসলাম ঘরে রেডি হওয়ার জন্য, কারণ আমি জাস্ট মাথাটা আঁচড়েই বাইরে চলে গেছিলাম, কারণ দিদিরা চলে যাচ্ছিল। আর মাকে বললাম তুমি একটু ঘরে এসে বসো, কারণ মায়ের সাথেও তো এতটুকুনি সময় একটু কাটিয়ে নিই, আবার দেখা হবে সেই 3 মাস পর। তবে এবার নিজেকে একদম শক্ত করে রেখেছি যে ঠিক করেছি বাড়ি থেকে বেরানোর সময় একটুও কাঁদবো না, হাসতে হাসতে এসছি, হাসতে হাসতেই যাব। আবার তো 3 মাস পরই দেখা হবে সবার সাথে। তবে পুজোর ছুটিটা আমাদের অনেকটাই কম দিনের হবে। তো যাই হোক, দেখা যাক কতটা কি করতে পারি। তো এই তো রেডি হয়ে গেছি, মিস্টার চক্রবর্তীও রেডি হয়ে গেছে, সবার লাগেজই বাইরে নিয়ে গেছি। এখন যাওয়ার সময় মায়ের সাথে একটু কথা বলে নিচ্ছি। মায়ের মন কিছুতেই তো বোঝালে বোঝে না, তবুও মাকে বারবার করে বোঝাচ্ছিলাম যে তুমি একটুও কান্নাকাটি করো না, আমি 3 মাস পর আবার আসবো মা, তুমি কেঁদো না। তবে মায়ের তো একটু তো কষ্ট হবেই। তো যাই হোক, এই করে মাকে কোনো রকমভাবে বুঝিয়ে সান্ত্বনা দিয়ে ঘর থেকে বেরোলাম আর কি। তো আমারও তো মনে মনে ভীষণ খারাপ লাগছে, তবে মায়ের সামনে যদি প্রকাশ করি তাহলে মা আরও ভেঙে পড়বে। তো সেই কারণের জন্য মায়ের সামনে একটু এবার আর চোখের জল ফেলিনি। নিজেকে অনেকটাই কিন্তু আজকে শক্ত করে রেখেছিলাম। আর এখন বড়দের আশীর্বাদ নেওয়ার পালা। মা, শাশুড়ি মা, বাবা, শ্বশুরমশাই সবার কাছ থেকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিয়েছি। আর দিদিদেরকে কি বলবো, অনেক দিন পর পর দেখা হয়। তো যাই হোক, ছোটদিকে বললাম যে যখন এরপর আসবো তখন যেন দেখি তুমি একটুখানি রোগা হয়েছো। আর বড়দির সাথে একটুখানি ইয়ার্কি মেরে নিলাম। বড় জামাইবাবু আজকে আর কাজের জন্য আসতে পারিনি, তবে ফোন করে কথা হয়ে গেছে। আমি বললাম যে চলে যাচ্ছি, তুমি এলে না তো তোমার সাথে আর কখনো কথা বলবো না। তো বারবার করে বললো যে আমার একটা কাজ আছে, তাই জন্য যেতে পারলাম না রে, তুই মন খারাপ করিস না। তো যাই হোক, সমস্ত কিছুই ধোয়া জামা কাপড়, তাই আমি ভাবলাম যে আমি গোপাল সোনাকে ট্রলির ভেতরে ঢুকিয়ে নিই, কারণ ও যে আমাদের সাথে সাথে এবার চেন্নাইতে ফিরে যাবে। অনেক হয়েছে পিসির বাড়ি, মামা বাড়ি, দাদুর বাড়ি ঘোরা। তো 3 বাড়িতেই কিন্তু এবার গোপাল সোনায় এসে থেকে গেছে। প্রথমে আমাদের বাড়িতে আসলো, মানে দাদুর বাড়ি, তারপর ঝর্দির বাড়িতে ছিল পিসির বাড়ি, তারপর তো জামাই ষষ্ঠীর সময় আমাদের বাড়িতে ছিল, মানে হচ্ছে মামা বাড়ি। তো সব বাড়ি ঘোরা হয়ে গেছে, শুধু বড় পিসির বাড়ি ঘোরা হয়নি। এরপরে কোনো সময় আসলে বড় পিসির বাড়িতেও ঘুরে আসবে। তো যাই হোক, এখানে একটা ওর গায়ে দেওয়ার জন্য হালকা পাতলা দেখে একটা টাওয়াল নিয়ে নিয়েছি, কারণ এসিতে গায়ে দেওয়ার জন্য আমাদেরই লাগে। আর ওকে যেহেতু ছেলের মতন দেখি, তাই ওর জন্য একটা নিয়ে নিয়েছি। তো যাই হোক, ওর সমস্ত কিছু ঢোকানো হয়ে গেছে। জামা কাপড়গুলো মিস্টার চক্রবর্তীর পিঠ ব্যাগে নিয়ে নিয়েছি, আর রাত্রেবেলা যে জিনিসগুলো লাগবে সেগুলো নিয়ে নিয়েছি ওর খাঁচিটার ভেতরে। তো এখানে বাইরে সবাই এক এক করে বেরোচ্ছে। আর দেখেছো, আমাদের রাস্তার সমস্ত জলটা শুকিয়ে গেল, শুধু ড্রেনের মুখটাতে কিন্তু জলটা এখনও থেকে গেছে। আর সবাই মিলে এখন চলে যাচ্ছে আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য। সর্দি বর্দি ওরা রাত্রেবেলা থাকবে না, ওরা বললো যে তোরাও একেবারে গাড়িতে উঠে যাবি আর আমরাও কিন্তু একেবারে বাড়িতে চলে যাব। তো সেই কারণের জন্য ওরা একেবারে রেডি হয়ে বেরিয়েছে। আর আমার শ্বশুরমশাইকে দেখো, কতবার বললাম যে ট্রলিটা দাও, আমি নিয়ে দিচ্ছি, কিছুতেই না, উনি ঘাড়ে করে ট্রলিটা নিয়ে আসলো। তারপর যখন দেখলো একদমই পারছে না, আমি বললাম তুমি দাও আমাকে, আমি ট্রলিটা নিয়ে যাচ্ছি। তো যাই হোক, খুব বেশি দূরে তো আসতে হয় না, আমাদের এই মোড়ের মাথায় আসলেই হয়ে যায়। তো মিস্টার চক্রবর্তী বাড়ি থেকে বেরিয়ে কিন্তু ওলা বুক করতে করতে আসছিল। তো 15 মিনিট মতন আমাদের দাঁড়াতে হয়েছে, তারপর কিন্তু আমাদের গাড়ি চলে এসেছে। এবার পালা লাগেজগুলো গাড়িতে তোলার। তবে লাগেজ আসার সময়ও যা ছিল, যাওয়ার সময়ও কিন্তু তাইই আছে। তবে ব্যাগের থাকার জিনিসপত্রের পরিমাণগুলো বেড়ে গেছে। যেমন খাওয়ারের টিফিন বক্সগুলো অনেকটাই বেশি বেশি আছে। তো খাওয়ার অনেক কিছুই কিন্তু রাত্রেবেলা নিয়ে যাচ্ছি। ফ্রাইড রাইস আছে, রুটি আছে, মাংস আছে, মানে চিলি চিকেন আছে, যেটা বড়দিরা করেছিল সেই চিলি চিকেনটা নিয়েছি। আর আছে আমার মা পায়েস দিয়েছে, আলুর দম আছে, তারপর কলা আছে, আম আছে, অনেক কিছুই কিন্তু আছে। তো যাই হোক, খাওয়ারের পরিমাণটা যাওয়ার সময় একটু বেশি, আসার সময় যেহেতু আমি একা হাতে করেছিলাম, তো তাই আমি যতটুকুনি পেরেছিলাম সেটুকুনিই নিয়ে এসেছিলাম। আর এখানে যাওয়ার সময় না আমার এতটা কষ্ট হচ্ছিল, যতটা না বাড়িতে থাকতে হচ্ছিল তার থেকে বেশি। মানে আমি আর নিজেকে না কোনো রকমভাবে আটকাতে পারছিলাম না। তবুও কিন্তু এবারে এক ফোঁটা চোখের জল ফেলিনি, সবাইকে হাসি মুখেই বিদায় দিয়েছি। মেয়েদের জীবনটাই এরকম। তবে শুধু আমার কথা বললেও হবে না, এখানে মিস্টার চক্রবর্তীরও কিন্তু আমার মতনই অবস্থা। দুজনেই আমরা দুজনের পরিবার ছেড়ে বাইরে পড়ে আছি কাজের জন্য। তো যাই হোক, এই যাওয়ার সময় না এই ভালো স্মৃতিগুলো নিয়ে অনেকগুলো দিন কাটিয়ে দিতে পারবো। তবে এইবার একটা মজার কথা
কথা কি বলতো, এই যে বাড়িতে যাচ্ছি আবার দেখতে দেখতে 3 মাস হতে না হতেই আবার চলে আসব। আর আসবো তো আসবো, একদম শুরুর দিকেই আসবো। মানে আগের বার যেমন অক্টোবর মাসের লাস্টের দিকে এসেছিলাম, এবার তো পুজো তাড়াতাড়ি পড়েছে, তাই একদম 4-5 তারিখের মধ্যে আমরা কলকাতায় ঢুকে যাব। আর সেটাই সবাইকে সান্ত্বনা দিয়েছি, আর নিজেকেও সেই সান্ত্বনাটাই দিয়েছি। যাওয়ার সময় বাবা মার সাথে দেখা করে আর এখন দেখো বেরিয়ে যাচ্ছি। রাস্তায় যেতে যেতে আরও বেশি মন খারাপ হচ্ছে। এই কয়দিনে বাড়ি যাওয়ার রাস্তাটা তোমাদেরকে দেখাতে পারিনি। যাওয়ার সময় ভাবলাম এই গলিটা দিয়ে দেখিয়ে দিই। এই হচ্ছে আমার বাড়িতে যাওয়ার গলিটা, মেন রোড থেকে। তো যাই হোক, গাড়িতে ওঠার পর তো সে আর এক কীর্তি আমার। কি শরীর খারাপ লাগছে, একে বুকে ব্যথা করছে, মাথা ঘোরাচ্ছে, বমি পাচ্ছে, পুরো শরীর ঘেমে যাচ্ছে। কোনোভাবেই গাড়িতে বসে থাকতে পারছিলাম না। সেই কোনো রকমভাবে হাওড়ায় গিয়ে পৌঁছালাম। তো হাওড়া স্টেশন প্রায় ঢুকেই গেছি। তো প্রায় আমাদের কিন্তু রাস্তায় খুব একটা অসুবিধা হয়নি, জ্যামেও পড়তে হয়নি, তবে ট্রাফিকে অনেকবার দাঁড়াতে হয়েছে, এই যা। তো এই করতে করতে কিন্তু প্রায় 10টা 10-15 বেজে গেছে আমাদের হাওড়ায় ঢুকতে ঢুকতে। তো এখনও হাতে অনেকটাই সময় আছে, দেখতেই পাচ্ছ 10:30 বাজে, সরি। তো হাতে এখনও অনেকটাই সময় আছে, কারণ 11:55 আমাদের ট্রেন ছাড়বে। তো তারপর ঢুকে গেলাম। তো মিস্টার চক্রবর্তী বলল যে এখনই খাবে নাকি একটু পরে খাবে। তো আমি বললাম তুমি যেটা বলবে সেটাই। তো আমরা এখানে 5 মিনিট 10 মিনিট মতন বসে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম, তারপর খাবার দাবার খেয়ে নিয়েছিলাম। তারপর শুনি যে ট্রেন আসতে আমাদের অনেকটাই দেরি হবে। বারে বারেই অ্যানাউন্সমেন্ট করছে যে ট্রেন কিন্তু অনেকটাই লেট হবে। তো প্রথমত বুঝতে পারিনি যে এতটা দেরি হয়ে যাবে, কারণ দেখো এখনই বাজে 11:15, এখনও আমাদের ট্রেন কিন্তু আসেনি। ট্রেন ঢুকিয়েছে প্রায় 1:45 নয় 1টা বাজে, ঠিক এইরকম সময়। তো তারপর ট্রেন ছাড়তে ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেছে। তবে বাড়িতে সবাইকে প্ল্যাটফর্মে এসেই ফোন করে দিয়েছিলাম, আমরাও বুঝতে পারিনি যে এতটা দেরি হবে। তো সেই কারণের জন্য রাত্রেবেলা ট্রেন ছাড়বার পর আর বাড়িতে ফোন করা হয়নি, একেবারে সকালবেলায় ফোন করেছিলাম। আর এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখো এই যে আমাদের ট্রেন কিন্তু ঢুকে গেছে। তো চলো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর একটু ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আগামীকাল ভিডিও আসছে চেন্নাইতে পৌঁছে সকালবেলা থেকে যা যা কাজকর্মগুলো করেছি সেই ভিডিওটা। আর এখানে দেখো ট্রেন তো দাঁড়িয়ে পড়েছে, আমাদের বগিও মিস্টার চক্রবর্তী দেখে এখন লাগেজগুলো তুলে দিচ্ছে, কারণ আমাকে বললো তুমি দাঁড়াও, একটা একটা করে ব্যাগ আমি আগে তুলে জায়গাটা দেখে আসি। কলকাতায় আসার সময় তো আমাদের ট্রেনের সিট একদম ঠিক ছিল, সাইডের আপার লোয়ার পেয়েছিলাম, কিন্তু এখন চেন্নাইতে যাওয়ার সময় একদম বাজে সিট, সাইডের আপারে আমি আর একদম ওই দিকের মিডিলে পড়েছে মিস্টার চক্রবর্তী।